নমস্কার, রীতার সাথে আজকে আর ইন্ট্রোডাকশানে তেমন কিছু বলছি না। আজকে একদম প্রথমেই শুরু করে দিচ্ছি রীতার সাথে গল্প আড্ডা। গা ছমছম করা ঝড়ের রাতের বৃষ্টি বাদল এর সময় বাড়ির শিফটিংয়ের এক গল্প। ভয় পাবেন না কেউ, ভয়কে তো জয় করতে হবে। যারা ওপারে আছে তাদের সাথেও কিছুটা কমিউনিকেশন করতে হয়। আমি আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা নরেন্দ্রপুরের দিকে একটা বাড়িতে থাকতাম, ভাড়া থাকতাম। তো সেই বাড়িটার যখন মেয়াদ শেষ হয়ে যায় এরকম সময় আমাদের নতুন বাড়িও তৈরি হয়ে যায়। তো আমাদের শিফটিং করার টাইম এসে যায়, মেয়েরও পরীক্ষা তখন শেষ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার আমাদের শিফটিং করতে হবে। পুজো হয়ে গেছে, বাড়িতে আমাদের থাকতে হবে। তো এবার আমার যারা সঙ্গী সাকরেদ আর কি, সন্তু, সত্যেন, আহমেদ, এদেরকে নিয়ে আমি আমার বাড়ি শিফটিংয়ের কাজে লেগে পড়লাম। তো যাই হোক, জিনিসপত্র অল্প অল্প করে একটা ম্যাটাডোর, ছোটো হাতিগুলো থাকে না, তাদের যা যা ধরে, কাছাকাছি যেহেতু আমার শিফটিংটা, তো বড় গাড়ি না নিয়ে ছোটো গাড়িতেই আমাদের মাল মেটেরিয়ালও আসতো এই গাড়িটাতে। তো সেই গাড়িওয়ালাকে বলাতে সেই গাড়িতে করে আমার বাড়িতে মাল মেটেরিয়ালগুলো আসতে শুরু করলো। তো একটা ট্রিপ হয়েছে, দুটো ট্রিপ হয়েছে। হওয়ার পরে আমাদের পরিকল্পনা ছিল মোটামুটি একদিনের মধ্যেই সমস্ত কিছু মানে শিফট করে নিতে পারবো আর কি। তো যথারীতি লাইট ফ্যান সব খোলা হয়ে গেছে, বাড়িও ক্লিয়ার করে দিতে হবে বাড়িওয়ালাকে, সে একটা চাপ থাকে, আমাদের চাপ ছিল আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার যখন বাড়িটা আমরা শিফট করছি জিনিসপত্র নিতে নিতে, হঠাৎ 3টে সাড়ে 3টের সময় বিশাল ঝড় বৃষ্টি শুরু হলো। তো আমি ভাবছি ঠিক আছে, তার মধ্যে আমরা প্যাকেজিংয়ের কাজ আগেই আমরা করে রেখেছিলাম, তো আস্তে আস্তে ইয়ে করবো। দেখছি 2 ঘন্টা হয়ে গেছে, ঝড় বৃষ্টি আর থামছে না। 5টা বাজে, পুরো অন্ধকার ঘুটঘুট হয়ে রয়েছে। তো সন্তু আর সত্যেন বললো যে দিদি আমি একটু নিচ থেকে চা খেয়ে আসি, আপনি থাকুন। ঠিক আছে, এত বছর রয়েছে, অসুবিধা নেই। লাইটটা নেই, ওটাই একটা বিষয়। তো বললো দেখুন ওখানে একটা মোমবাতি পড়ে আছে, মোমবাতিটা আর এই দেশলাইটা দিয়ে গেলাম, এটা রেখে দিন, এটা যদি কাজে লাগে। আমরা তো চলেই আসবো, জাস্ট চা খাবো। আর বৃষ্টিটাও একটু ধরেছে, গাড়িওয়ালাও গাড়ি লোড করতে পারছে না, দাঁড়িয়ে আছে দূরে। তো যাই হোক, ওরা চা খেতে গেছে। ও বাবা, 5-7 মিনিটের মধ্যে সে কি বিশাল আবার ঝড় 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 ঝড়। আমি একা বসে আছি। ও বাড়িটার একটু বর্ণনা দিই। বাড়িটা একটা পুরনো বাড়ি, মোটামুটি 70-80 বছর বয়স হয়েছে বাড়িটা। রাস্তার ওপরেই একটা লম্বা বারান্দা, টানা বারান্দা, 6-7 রুমের বাড়ি ওটা। সেই লম্বা টানা বারান্দার পুরোটা পরপর গ্লাস দিয়ে ঢাকা, গ্লাসের উইন্ডো আর কি। তারপরে সরু বারান্দার পরে ওরকম 5-6টা রুম। তো কোনো এক সময় শুনেছি পরে থাকতে থাকতে ওই বাড়িটা একটা বৃদ্ধাশ্রম ছিল। তো আমরা আসার আগে, মানে আমরা ওই বাড়িতে যখন শিফট হলাম তার আগে তো ছিল। তাই নিয়েও একটা অদ্ভুত অনুভূতি হতো মাঝে মধ্যেই। মনে হতো কেউ একটা চলে যাচ্ছে, কেউ একটা হেঁটে যাচ্ছে, কিন্তু অতটাও আমরা যেহেতু আমাদের সাথে আমাদের আরও গৃহে সাহায্য করার আরও 2জন ছিল, মেয়ে রয়েছে, আমি অর্ণব রয়েছি। কখনো আমার মা এসে থাকছে, কখনো বাপি মা, মানে আমার ফাদার ইন ল মাদার ইন ল, তারাও এসে থাকে। বাড়িটা অনেক বড়, তো কোনো অসুবিধা হচ্ছিল না। আর বাড়িটার পিছনে না বিশাল বড় একটা ফাঁকা জমি। তারপরে সেই আদিগঙ্গা সরু হয়ে যাওয়া, এখন দেখবেন পেছন দিকে একটা বড় ফ্লাইওভার মতো হয়েছে। তো পেছনটা বাগান আর বাগান, সেখানে এমন মানে কিছু নেই, প্রাণী নেই, সাপ থেকে শুরু করে যা থাকার আর কি। মাঝে মধ্যে জ্বালা দিয়ে সাপ ঢুকে পড়তো আমাদের। তো ওটা অন্যদিন বলবো, অন্য গল্পের মধ্যে, এটা এই গল্পের মধ্যে নয়। তো যাই হোক, এবার যেহেতু লাইটও নেই, অন্ধকার হয়ে গেছে বাড়িটা, আর ওরাও সেই চা খেতে গিয়ে এমন আটকে গেছে, কেউ আসতে পারছে না। আমারও কিরকম একটা যেন অস্থির লাগছে, ভাল লাগছে না আর কি। কিরকম একটা শরীরটা অস্থির করছে যে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি একটা ওই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, দূর থেকে নরেন্দ্রপুরের থেকে যে গাড়িগুলো আসছে ঝড়ের ভিতরে,
তাদের দু এক ফোঁটা আলো চিরে চিরে আমাদের ব্যালকানিটার মধ্যে, মানে আমাদের মানে সে আমার পুরোনো ভাড়া বাড়ির ব্যালকানিতে এসে পড়ছে। ওইটুকুই যা আমার আশার আলো। তো তারপরে সেই ঝড়ের এমন তাণ্ডব শুরু হলো, এই দরজা পড়ছে তো ওই জানলা পড়ছে, সেই জানলা পড়ছে, সে ঠকাস ঠকাস আওয়াজ, আর তার সাথে মানে কড়কড় হবে বাজ পড়া। আমি আস্তে আস্তে না ভয় পেতে শুরু করলাম। আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করছে, বড় 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 ইঁদুরগুলো এদিক থেকে ওদিকে দৌড়চ্ছে। হ্যাঁ, সে একটা কেউ একটা প্রচণ্ড গানা ছমছম করে উঠলো আমার। তো আমি কি করব বুঝতে পারছি না। আর এমনই মোবাইলের চার্জও চলে গেছে। আমি যে ওদেরকে ফোন করব যে তোরা কোথায় আছিস আয়, আমার ভয় করছে, সে উপায়ও আমার নেই। দেখছি মোবাইলের চার্জ নেই। খুঁজে খুঁজে সেই যেখানে মোমবাতিটা আর দেশলাইটটা রেখে গেছে, এবার যতবার মোমবাতিটা আমি জ্বালাতে যাচ্ছি, কিছুতেই আমি মোমবাতি জ্বালাতে পারি না। হ্যাঁ, ঝড়ের তাণ্ডবে মোমবাতিও নেমে যায় আর দেশলাইও, এই করে করে পুরো দেশলাই কাঠেগুলো শেষ। এবার আমার তো খুব মানে কী করবো, আমি বারান্দার দিকের মানে ব্যালকনি আর বারান্দার দিকের একটা জানলার হাফ খুলে, ঝড়ের মধ্যে খুলতেও তো পারছি না, খুলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভগবানকে ডাকছি, হে ভগবান। আমি ভয়ও করছে খুব, ফিস 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 মনে হচ্ছে যেন কত লোক কথা বলছে বাড়িটার ভিতরে, কত রকম আওয়াজ। হ্যাঁ, কীরকম যেন সব উপস্থিতি টের পাচ্ছি। হ্যাঁ, এমন ভয় করতে শুরু করলো, মানে কী বলবো, মানে আমি সে ভগবানের নাম জপ করতে শুরু করেছি। হ্যাঁ, করতে করতে হঠাৎ আমার মনে হলো আমি কেন ভয় পাচ্ছি, আমি তো এত বছর এই বাড়িতে ছিলাম। আমি কাউকে দেখতেও পাচ্ছি না, কিন্তু অনুভব করছি যেন অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তারা নিজেদের মধ্যে কথা বলছে ফিস ফিস করে। আমি হঠাৎ করে হাত জোর করে তাদের সাথে কথা বলতে শুরু করলাম। আমি যে তোমরা কে, আমি তো জানি না। হ্যাঁ, আমি তো অনেক বছর এই বাড়িতে ছিলাম, তোমরাও আমার সাথে নিশ্চয়ই ছিলে। আমি তো বাড়ি করেছি, আমি বাড়ি শিফট করে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, তোমরাও ভালো থেকো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের আত্মার যাতে মুক্তি হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি তো আমার গাটা না পুরো শিরশির করে উঠছে এখনও। সেদিনকার অভিজ্ঞতার কথা আজকে এত বছর বাদে বলছি, প্রায় 8-9 বছর আগেকার ঘটনা। আমার পুরো গা শিরশির করে উঠছে বলতে গিয়ে। হ্যাঁ, মনে হলো কতগুলো চোখ আমার দিকে পুরো তাকিয়েই আছে, শুনছে বসে বসে আমার কথা। আমি যে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, বুঝতেও পারছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, তোমাদের মুক্তি হয়ে যাক, আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি। বলে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপরে দেখলাম মানে যেন মনে হলো তারা আমাকে আশীর্বাদ করছে ফিস ফিস করে। হ্যাঁ, তুমি ভালো থেকো, হ্যাঁ, তোমার অনেক ভালো হবে। আমি তখনও বলছি আমি তোমাদের জন্য প্রার্থনা করব, তোমাদের যাতে আত্মার মুক্তি হয়। দেখলাম আমার আর হয়তো ভয় করছে না। তারপরে আমাদের ঝড় থেমে গেল, আমাদের জিনিসপত্র শিফটিং হলো। আমি তালা চাবি দেওয়ার আগে আবার বাড়িটার ভেতরে গেলাম। তখন 9টা 9:30 বেজে গেছে রাত। গিয়ে তার সত্যি আমাকে তাড়া দিচ্ছে, দিদি চলুন চলুন। আমি দাঁড়া, আমি একটু বলে আসি। বলছে কাকে বলবেন? আমি বাড়িটাকেই বলতে যাচ্ছি যে আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। তা আমি আসলে ওদের তখন বলিনি, ওরা ভয় পেয়ে যেতে পারে। তারপরে আমি আবার বাড়ির ভিতরে গেলাম, গিয়ে হাত জোর করে সবাইকে বললাম তোমরা ভালো থেকো, আমি আসছি। হ্যাঁ, তোমাদের সাথে আর এই বাড়িতে আমার দেখা হবে না। আর আমি জানি আমি আমার পরিবার নিয়ে তোমাদের সাথে থাকতাম, তোমাদের ভালো লাগতো, এতদিন ছিলাম, কিন্তু আমাকে তো কোনো দিন চলে যেতেই হবে। এটা তো আমার বাড়ি না, এটা যার বাড়ি সে তো আমাকে নোটিশ দিয়েছে, আমাকে তো খালি করতেই হবে। আমি তোমাদের জন্য প্রার্থনা করব, তোমাদের যাতে মুক্তি হয়ে যায়। আর আমার প্রার্থনা নিশ্চয়ই ঈশ্বর শুনবেন। আজকে আসছি, আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমরা যেন সুখে শান্তিতে সুস্থ শরীরে যতগুলো বছর বেঁচে আছি ভালো থাকি। এই বলে আমি বাড়ি থেকে বেরোই, সেই পুরনো বাড়ি থেকে বেরোই।
তারপরে নিজের বাড়িতেই আছি। আজও যখন আমি সেই ঝড় জলের কথা বলি না, আমি যেইটুকু বললাম এটা আমার কী বলতো, মানে আমি ভাষায় পরিব্যক্ত করার মতো আমার ভাষা নেই, তাই আমি করতে পারলাম না। সামান্য যেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, শুনুন। নিজেদেরও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমার ওয়ালে লিখতে পারেন। আজকে এই অবধি, নমস্কার।